মগরাহাটে দুই কোভিড আক্রান্তের হদিশ। বছর 20 মহিলা ও এক কিশোরের শরীরে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসে এই দুজন। শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে। সমীক্ষার জন্য দুজনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট আসে। দুই আক্রান্তের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের। নমস্কার বন্ধুরা, সিঙ্গাপুর ও হংকংয়ের পরে এখন ভারতে কোভিড কেস নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। কারণ গত এক সপ্তাহে ভারতের যে কেসগুলো সেগুলো যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। বর্তমানে আপনি যদি দেখেন তাহলে হাজারের বেশি সক্রিয় কোভিড কেস দেখা যাচ্ছে। মনে রাখবেন, আমি এখানে কিন্তু সক্রিয় কোভিড কেসের কথা বলছি। 2025 সালে প্রথমবার এই সংখ্যা হাজারের গণ্ডি পার করেছে। এই সংখ্যাটা সরকারি হিসেবে বলা হয়েছে, মানে আপনি বুঝতেই পারছেন যে কতগুলো অ্যাসিমটোমেটিক কেস থাকতে পারে। অনেকেই হয়তো ভাবছেন যে এটা একটা সাধারণ ফ্লু, তাই আমাদের খুব ভালোভাবে বোঝা জরুরি আসলে কি হচ্ছে। তবে আতঙ্কে পড়ার কোনো দরকার নেই, সঠিক তথ্য আপনার জানা খুব জরুরি। সোশ্যাল মিডিয়াতে দেখে ভিডিওগুলোকে দেখে আপনার আতঙ্কে পড়ে যাওয়া কখনোই উচিত নয়। এই ভিডিওতে আমি তুলনা করে দেখাবো আপনাদেরকে 2021 সালে এবং 2022 সালে এবং 2025 সালের যে কেসগুলো চলছে সেই কেসগুলোর মধ্যে পার্থক্য কী। অনেক কিছু জানার আছে। ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে মাস্ট ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। গতকাল সন্ধ্যায় একটা তথ্য প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে যে ভারতে অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা প্রায় 1000 ক্রস করেছে, যা এই বছরের জন্য প্রথমবার। আপাতত এই যে কোভিড কেসের সংখ্যা সেটা কিন্তু ম্যানেজেবল, মানে যত কেস রিপোর্ট হচ্ছে বা হাসপাতালে ভর্তি হচ্ছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। চিন্তার সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, যেভাবে কেসগুলো বাড়ছে তা দেখলে মনে হতে পারে যে কয়েক দিনের মধ্যে আরও সংখ্যা বেড়ে যেতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানে দাঁড়িয়ে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে সবথেকে বেশি কেস দেখা যাচ্ছে। পুরো দেশ জুড়ে যদি দেখা যায় তাহলে বর্তমানে 1090-এর মতো সক্রিয় কেস রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা প্রায় 1090। এটা গুরুত্বপূর্ণ কারণ গত এক সপ্তাহে প্রায় 4 গুণ কোভিড কেসের সংখ্যা বেড়েছে। 19শে মে আপনাদেরকে যদি ডেটা বলি, কেসের সংখ্যা ছিল 257 এবং সেই কেস এখন বর্তমানে দাঁড়িয়ে 1090 সংখ্যায় পৌঁছে গেছে। আপনারা বুঝতে পারছেন যে এত দ্রুত ছড়ানো এই কেস যেভাবে ছড়াচ্ছে সেটা যথেষ্ট উদ্বেগজনক এবং পরিষ্কারভাবে এটা শো করছে যে একটা কমিউনিটি ট্রান্সমিশন হতে যাচ্ছে, মানে সমাজের মধ্যে এই ভাইরাস ছড়াচ্ছে এবং তার যে পজিটিভিটি রেট সেটা যদি দেখেন প্রচুর পরিমাণে বাড়ছে। যদি আমি রাজ্য ভিত্তিক বিশ্লেষণ করি তাহলে আপনাদেরকে বলে রাখি, কেরলে সবথেকে বেশি কেস ধরা পড়েছে, অর্থাৎ হাজারের মধ্যে 430খানা কেস কেরলে ধরা পড়েছে, যেটা 19শে মে যদি দেখেন 19শে মে ছিল মাত্র 95খানা। সেই কেস এখন 430খানা কেসে পৌঁছেছে। এখনও পর্যন্ত কেরলে যদি দেখেন এই ভাইরাসের কারণে 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত জেলাগুলোর মধ্যে ত্রিবান্দ্রাম রয়েছে, কোজিকোডে রয়েছে, এর্নাকুলাম রয়েছে এবং এর জন্য কেরল সরকার অনেকগুলো ব্যবস্থা নিয়েছে, যেরকম হাসপাতালে নজরদারি বাড়ানো হয়েছে, জিনোম সিকোয়েন্সিংকে স্পিড করা হচ্ছে, স্কুল এবং পাবলিক হেলথ এমার্জেন্সি জারি করা হয়েছে এবং মহারাষ্ট্রে যদি দেখেন এক সপ্তাহে 56 থেকে কেস বেড়ে 209 হয়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে প্রায় 4 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। হাই ইনসিডেন্ট এলাকা যেরকম মুম্বাই, পুনে, থানে এই সমস্ত এলাকাতে সবথেকে বেশি ছড়াচ্ছে। বিশেষ করে মুম্বাইয়ের যে বস্তি এলাকা রয়েছে বা পাবলিক ট্রান্সপোর্ট জোন রয়েছে সেই সমস্ত জায়গাতে টেস্টিংয়ের সংখ্যা যথেষ্ট বাড়ানো হয়েছে যাতে এই কোভিড কেসটাকে ধরা যায়। স্টেট রান যে হসপিটালগুলো রয়েছে সেগুলোতে আইসোলেশন ওয়ার্ড পুনরায় খোলা হয়েছে যাতে চেক করা যায়। আপনি যদি দেখেন দিল্লির ক্ষেত্রে গতকাল 1000-এর বেশি কেস দিল্লিতে টোটাল রিপোর্ট হয়েছে, তার মধ্যে 100 কেস পজিটিভ রিপোর্ট হয়েছে, যেখানে এক সপ্তাহে আগে ছিল মাত্র 5খানা কেস। এটা দেখাচ্ছে যে দিল্লিতে পজিটিভিটি রেট কিন্তু বাড়ছে। বেসিক্যালি এই যে এই ভাইরাসের কারণে ফিভার বেশি আসছে দিল্লি এবং গুরগাঁও এরিয়াতে, এর কিন্তু রেটটা সেটা সবথেকে বেশি দেখতে পাচ্ছি আমরা। এই ভাইরাসের কারণে গলা ব্যথা হচ্ছে, জ্বর আসছে এবং
দিল্লি স্বাস্থ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে পরিস্থিতি খুব একটা বেশি আতঙ্কজনক নয়, অর্থাৎ প্যানিক হওয়ার মতো কিছু নেই, সতর্কতা অবলম্বন করাটা খুব দরকার। বিশেষ করে দিল্লিতে আপনারা জানেন যে গত বছর এই কোভিডের কারণে যথেষ্ট প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এবং বহু মানুষের মৃত্যু হয়েছিল এই দিল্লিতে। তাই দিল্লিতে সমস্ত হসপিটালগুলো, যেরকম লোকনায়ক হসপিটাল, জিটিবি হসপিটাল, সেই সমস্ত হসপিটালে আইসোলেশন বেড চালু করা হয়েছে এবং আগের বারের মতো যাতে অক্সিজেন সংকট না হয় সেই কারণে অক্সিজেন সরবরাহের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আইসিইউ বেড পর্যাপ্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির সঙ্গে সঙ্গে যদি দেখেন অন্যান্য রাজ্যগুলোর পরিস্থিতি যদি দেখি, তাহলে গুজরাটে প্রায় 83টা কেস ধরা পড়েছে, তামিলনাড়ুতে প্রায় 69টা কেস ধরা পড়েছে, কর্ণাটকে প্রায় 47টা কেস ধরা পড়েছে এবং পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 12খানা কোভিড কেস কিন্তু ধরা পড়েছে। এবার প্রশ্ন হলো যে এই যে কেসটা ধরা পড়ছে, এই যে ভাইরাসটা ধরা পড়ছে, এই ভাইরাসটা কোন ধরনের ভাইরাস, মানে এটা কি নতুন করে আবার কোভিড ভাইরাস আসছে? দেখুন, যেটা জানা যাচ্ছে ভারতে সবথেকে বেশি যে কেস ধরা পড়ছে সেটা কিন্তু কোভিডেরই একটা ভ্যারিয়েন্ট, যার নাম হচ্ছে JN.1 ভাইরাস। এটা ওমিক্রনের একটা সাব ভেরিয়েন্টও বলতে পারেন, মানে ওমিক্রন ভাইরাস যেটা রয়েছে তারই একটা সাব ভেরিয়েন্ট বলতে পারেন। বর্তমানে যদি দেখেন 53% কেস এই JN.1 ভ্যারিয়েন্টেরই রয়েছে। এর উপসর্গ হচ্ছে আপনার প্রথমে ফিভার হবে, টায়ার্ডনেস আসবে, গলা ব্যথা করবে। যদিও এর সিভিরিটি যদি দেখেন সেটা কিন্তু খুবই মাইল্ড, অর্থাৎ মানুষের মারা যাওয়ার সংখ্যাটা কিন্তু খুবই কম, তবে এ কিন্তু খুব স্পিডে ছড়ায়। এবং এরকমই যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেই ভ্যারিয়েন্টগুলো নর্মাল টেস্টে কিন্তু ধরা পড়ে না, এতে কিন্তু জিনোম সিকোয়েন্সিং করতে হয়, সেই জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এর কিন্তু ধরাটা পড়ছে। এবার যদি আমরা গত বছরে যে সমস্ত ভ্যারিয়েন্টগুলো এসেছিলো তাদের সঙ্গে তুলনা করে দেখি, 2021 সালে আমরা দেখতে পাই ডেল্টা ভ্যারিয়েন্ট এসেছিলো এবং 2022 সালে BA.2 ভ্যারিয়েন্ট এসেছিলো। 2025 সালে নতুন যে ভ্যারিয়েন্টটা এসেছিলো সেটার নাম হচ্ছে JN.1, বর্তমানে যে ভ্যারিয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি। এবং WHO বলছে ভবিষ্যতে আরও কয়েকটা ভ্যারিয়েন্ট আসবে, যেরকম NB.1, 0.81, LF.7, এই সমস্ত ভ্যারিয়েন্ট আসবে। তবে এই সমস্ত ভ্যারিয়েন্টের মধ্যে সবথেকে যদি বলেন যে হাই রিস্ক ভ্যারিয়েন্ট হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, এবং ডেল্টা ভ্যারিয়েন্ট যথেষ্ট হাই রিস্ক ভ্যারিয়েন্ট। এবং এই ভ্যারিয়েন্টের যদি দেখেন, এই ভ্যারিয়েন্টের কিন্তু যে সিভিরিটি প্রবলেম সেটা কিন্তু যথেষ্ট বেশি। ভ্যাকসিন রেজিস্ট্যান্স যদি দেখেন ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে খুবই কম, এবং বর্তমানে যে ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে তাতে কিন্তু হসপিটালাইজেশন কিন্তু খুবই কম করতে হচ্ছে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এতে কি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন আছে? দেখুন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুরুতেই বলেছিলাম যে এটা একটা নোবেল ভাইরাস, এখানে ফ্লুয়ের মতো হয়ে গেছে, এখন কোভিড ভাইরাসটা এখন ফ্লুয়ের মতো হয়ে গেছে, এর প্রভাব কিন্তু যথেষ্ট কমে গেছে। এই যে নতুন ভ্যারিয়েন্টগুলো আসছে এই ভ্যারিয়েন্টগুলো মাইল্ড বলা হচ্ছে, কারণ এই ভ্যারিয়েন্ট ফুসফুসে সেরকমভাবে কোনো ক্ষতি করে না। এই ভ্যারিয়েন্ট বেশিরভাগ সময় আমরা যা দেখতে পাচ্ছি নাক এবং গলার উপরিভাগে কিন্তু থাকছে, যার কারণে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, এই ধরনের সিমটমগুলো দেখা যাচ্ছে, এবং যার জন্য এর যে স্প্রেডিং পাওয়ারটা যথেষ্ট বেড়ে গেছে। এবার প্রশ্ন হয়েছে যে ভ্যাকসিন কি কাজ করবে এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে? দেখুন, ভ্যাকসিন 100% এই সমস্ত ভ্যারিয়েন্টে কাজ করবে। এই সমস্ত ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনাকে হসপিটালাইজেশনের যে সম্ভাবনাটা সেটা কিন্তু যথেষ্ট কম। তবে এই ভ্যারিয়েন্টে কারা সবথেকে বেশি প্রবলেমের মধ্যে থাকবে? যারা বয়স্ক, অর্থাৎ 70 বছরের বেশি বয়স যাদের রয়েছে তারা কিন্তু এই ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে সিভিরিটি প্রবলেমে যেতে পারে, বা যাদেরকে কোমরবিডিটি আছে বলতে পারেন, যাদের ডায়াবেটিস আছে বা ক্যান্সার আছে বা লাং ডিজিজ আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ভাইরাস যথেষ্ট এফেক্ট করবে। সম্প্রতি বেঙ্গালুরুতে একজন 84 বছরের বয়স্ক ব্যক্তির কিন্তু মৃত্যু হয়েছে। এবার কথা হলো যে সেন্ট্রাল সরকার কী করছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে। দেখুন, হেলথ মিনিস্ট্রির তরফ থেকে উচ্চ পর্যায়ে একটা রিভিউ মিটিং চালু হয়েছে, রাজ্যগুলোকে অলরেডি একটা সার্ভিলেন্সের ইস্যু জারি করে দেওয়া হয়েছে, এবং নিউ জিনোম সিকোয়েন্সের মাধ্যমে যে ভাইরাসটাকে চেক করা যায় সেই প্রসিডিওর কিন্তু রাজ্যদেরকে বলা হয়ে গেছে। পাবলিক হেলথ এক্সপার্ট যারা রয়েছে তাদের মতে এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতালে ভর্তির যে সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট কম, তাই সেভাবে চিন্তার বিষয় কিছু নেই। এই ভাইরাস কিছুটা হলেও ছড়াবে, বাট তাতে কোনো ইস্যু, খুব বড় রকমের প্যান্ডেমিক কিন্তু ক্রিয়েট হবে না। এক্সপার্টরা বলছেন যে অ্যান্টিবায়োটিককে খুব বেশি ব্যবহার করা যাবে না, কারণ অ্যান্টিবায়োটিক আপনারা জানেন বর্তমান দিনে জ্বর হলে বা হালকা ফ্লু হলেই আমরা অ্যান্টিবায়োটিক নিচ্ছি।
এবং এই অ্যান্টিবায়োটিকের কারণে কিন্তু এই ভাইরাসের পরিমাণটা স্প্রেড করার পরিমাণ বেড়ে যাবে, কারণ আপনার শরীরে ইমিউনিটি ঠিকমতো করে ডেভেলপ হবে না। এবং জনগণের উদ্দেশ্যে তারা বলেছেন যে মাস্ক এখন থেকে পরা শুরু করতে হবে, হাতকে টাইম টু টাইম হ্যান্ড ওয়াশ করতে থাকুন, এবং যদি কোনো উপসর্গ আপনার শরীরে দেখা যাচ্ছে তাহলে টেস্ট করান। নিজে থেকে কোনো মেডিসিন দোকান থেকে কিনে ওষুধ খাবেন না। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্যতে বিশ্বাস করবেন না, যাতে আপনি সতর্ক থাকতে পারেন। দেখুন, বর্তমানে দাঁড়িয়ে যে এই যে কেসগুলো আসছে সেগুলো কিন্তু একটা ওয়েদার ভ্যারিয়েন্ট বলতে পারেন, অর্থাৎ মরশুমের কারণে এই সমস্ত ভ্যারিয়েন্টগুলো আসছে। তবে প্যান্ডেমিকের কোনো ঝুঁকি নেই। লোকাল পর্যায়ে এবং লোকাল এরিয়াগুলোতে অলরেডি নজরদারি এবং সতর্কতা জারি করা দেওয়া হয়েছে। স্টেটগুলোকে এমার্জেন্সি মুডে নিয়ে যাওয়া হয়েছে যাতে তারা কন্টিনিউয়াস এই চেক করতে পারে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত দিক দিয়ে তৈরি আছে। তাই প্যানিক করার মতো কিছু নেই। হোপফুলি আপনারা এই পুরো আর্টিকেলটার মাধ্যমে বুঝতে পারলেন যে বর্তমানে দাঁড়িয়ে কোভিডের পরিস্থিতি কী রয়েছে। ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।